কামরুজ্জামানের রিভিউয়ের রায়ের কপি প্রধান বিচারপতি সহ 4 বিচারপতি শোয়ের পর ট্রাইব্যুনাল থেকে কারাগারে পৌঁছেছে। জিজ্ঞাসা করা হবে প্রাণভিক্ষা বিষয়ে। ঢাকা চট্টগ্রামে চলছে নির্বাচনী প্রচারণা। বন্দরনগরীতে দিনভর ভোটারদের দ্বারে দ্বারে আজম নাসির, এম মঞ্জুর আলমের পক্ষে আমির খসরুর গণসংযোগ। স্বাস্থ্য খাতে জনবল সৃষ্টি করছে সরকার, বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান। গাজীপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল নার্সিং কলেজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কালবৈশাখী ঝড়ে ঢাকার দোহারে একজনের মৃত্যু, 3 শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড। চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ধানের ক্ষেত আর আমের মুকুলের ব্যাপক ক্ষতি। এবং পরিবেশ দূষণের শাস্তি শুধু জরিমানায় সীমাবদ্ধ, মামলা করে না সংশ্লিষ্ট অধিদপ্তর। প্রভাবশালীদের জড়িত থাকার অভিযোগ, আইনে পরিবর্তন আনার তাগিদ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি ফাহমিদা মৌটুসী। ৭১ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামরুজ্জামানের আপিল বিভাগের দেয়া রায়ের কপি কারাগারে পৌঁছেছে। ট্রাইব্যুনাল 2 এর নির্দেশে এই রায় কারাগারে পাঠানো হয়। এর আগে এই রায়ে প্রধান বিচারপতি সহ 4 বিচারপতি সই করেন। পরে রায়ের কপি নিয়ে যাওয়া হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে। রেজিস্ট্রারের কাছ থেকে তা ট্রাইব্যুনালে পাঠানো হয়। এরপরই ট্রাইব্যুনাল তা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। রায়ের কপি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানোর কথা রয়েছে। এদিকে আলবদর নেতা কামরুজ্জামানের ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মৃত্যুদণ্ড আপিল বিভাগ বহাল রাখার পর প্রস্তুত করা হয় ফাঁসির মঞ্চ। সোমবার শেষবারের মতো কামরুজ্জামানের সাথে দেখাও করেছেন তার পরিবার। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, কামরুজ্জামানকে প্রাণভিক্ষার বিষয়ে জিজ্ঞেস করবে কারা কর্তৃপক্ষ। এক্ষেত্রে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাইলে তার ফাঁসি কার্যকরের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবেন বলেও জানায় রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। দুপুরে তিনি সাংবাদিকদের একথা জানান। উনি যদি প্রাণভিক্ষা চাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন তো সেই ক্ষেত্রে ওনাকে সেই দরখাস্ত লেখার সুযোগ দিতে হবে। তারপরে এটা রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি এটার উপর সিদ্ধান্ত নেবেন। সেটা রাষ্ট্রপতির এখতিয়ার। এবং যদি রাষ্ট্রপতি নাকচ করেন সেই ক্ষেত্রে ওনাকে জানানো হবে এবং ওনার আত্মীয় স্বজনের সাথে ওনাকে শেষবারের মতন দেখা করার একটা সুযোগ দিতে হবে। সরকার যে তারিখ স্থির করবেন সেই তারিখই দণ্ড কার্যকর হবে। কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় কারাগারে রায়ের কপি পৌঁছেছে। আর এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওমর, সন্ধ্যা ঠিক 6:45টার সময় ট্রাইব্যুনালের একটি প্রতিনিধি দল একটি সাদা মাইক্রোবাসে করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসেন এবং এ সময় তাদের হাতে ছিল একটি বাদামি রঙের খাম। আমরা ধারণা করছি যে সেই খামটির ভেতরেই মূলত ছিল সেই কপি, অর্থাৎ বিচারপতিদের স্বাক্ষরিত কপি। এবং তারা ভেতরে যান এবং সকাল থেকেই সিনিয়র জেল সুপার ফরমান আলী ভেতরে অবস্থান করছিলেন। আমরা ধারণা করছি যে যেহেতু তিনি সেখানে ভেতরে অবস্থান করছিলেন সেহেতু তার হাতেই এই রায়ের কপিটি হস্তান্তর করা হয়েছে। এবং তারা কিন্তু ট্রাইব্যুনালের যে প্রতিনিধি দলটি এসেছিলেন তারা কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে খুব বেশি সময় অবস্থান করেননি। সব মিলিয়ে 5 থেকে 6 মিনিট তারা এখানে অবস্থান করেছেন এবং তারপরই তারা যেই মাইক্রোবাসটিতে করে এসেছিলেন সেখান দিয়েই তারা চলে গেছেন। এখন এই মুহূর্তে যেই বিষয়টি সবচাইতে বড় বেশি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে যে এর পরবর্তী পর্যায়টি হচ্ছে এখন কারা কর্তৃপক্ষ এই রায়টি কামরুজ্জামানকে পড়ে শোনাবেন এবং পড়ে শোনানোর পর কামরুজ্জামানের কাছে জানতে চাইবেন যে তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা। আপনারা জানেন যে এরই মধ্যে কিন্তু কামরুজ্জামানের আইনজীবী এবং তার বড় ছেলে হাসান ইকবাল একই সুরে বলেছেন যে তারা যখন দেখা করতে গিয়েছিলেন তারা তাদেরকে জানিয়েছেন যে তার বাবা আইনজীবীদের সাথে পরামর্শ করেই কারা কর্তৃপক্ষকে জানাবেন যে তিনি আসলে মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা বা ক্ষমা চাইবেন কি চাইবেন না। তবে এর পাশাপাশি প্রশ্ন হচ্ছে যে প্রচলিত যেই নিয়ম বা বিধি রয়েছে তাতে এই পর্যায়ে এসে কোনো কয়েদি আইনজীবীর কাছে এই বিষয়ে পরামর্শ চাইতে পারেন কিনা সেই বিষয়ে আসলে আমরা এখনো পর্যন্ত কারা কর্তৃপক্ষের কোনো কর্মকর্তার সাথে আমরা এখনো পর্যন্ত কথা বলতে
পারিনি। রুদ্র, এর পাশাপাশি আপনাকে যেই তথ্যটি জানিয়ে দেই সেটি হচ্ছে যে গত পরশুদিন এই আবেদনটি খারিজ হওয়ার সাথে সাথে কারাগারের আশপাশে যে ধরনের চিত্র হঠাৎই বদলে গিয়েছিল, অর্থাৎ রাস্তাঘাট থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল, এক পর্যায়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়, এই আশপাশে যত দোকানপাট ছিল সেগুলিও বন্ধ করে দেওয়া হয়েছিল। বিপুল সংখ্যক পুলিশ সদস্য এসেছে, বিপুল সংখ্যক র্যাব সদস্য এসেছে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং বিভিন্ন সংস্থার সাদা পোশাকের সদস্যরাও এসেছেন। আজকে কিন্তু এই রায়ের কপি আসা কিংবা বিচারপতিরা রায়ের কপিতে স্বাক্ষর করেছেন এমন খবরের পরেও কিন্তু এখানে সেই ধরনের কোনো ধরনের আলামত বা লক্ষণ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। অর্থাৎ এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কারা কর্তৃপক্ষের কোনো কারাগারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আসলে কি বলেন, অর্থাৎ কামারুজ্জামান কি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নিয়েছেন তার জন্যই মূলত এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। দর্শক, কারা কর্তৃপক্ষের হাতে কামারুজ্জামানের রায়ের কপিটি গিয়ে পৌঁছেছে এবং জেলগেট থেকে অর্থাৎ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে এই মুহূর্তে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ওমর ফারুক। ডিসিসি নির্বাচনের প্রচারণায় মাঠে নেমেছে বিএনপি। প্রথম দিনেই বিএনপি প্রার্থীদের অভিযোগ, প্রচারণার ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এদিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীদেরকে এখনও মাঠে দেখা না গেলেও পুরোদমে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। মঙ্গলবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেও প্রথম দিনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীদের পক্ষে কোনো প্রচার ছিল না মাঠ পর্যায়ে। বুধবার ডিসিসি দক্ষিণের খিলগাঁও এলাকায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে জনসংযোগ করেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এ সময় তিনি অভিযোগ করেন, প্রচারণার ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত হচ্ছে না। শুধু মেয়র প্রার্থী কেন, যারা কমিশনার প্রার্থী তাদেরও হাজার হাজার মামলা, সব রাজনৈতিক মামলা, হরতালের মামলা। তারপর যারা কাজ করবে, যারা পুলিং এজেন্ট হবে, যারা আমাদের সঙ্গে কাজ করবে, তাদেরও মামলা। সুতরাং কিভাবে কাজ করবে সেই ফিল্ডটাকে তৈরি করতে হবে। যেভাবে সরকার দলের প্রার্থীরা কাজ করবে আমাদের জন্য শুধু সেভাবে সমান্তরাল না হয় আমরা কিভাবে কাজ করব বলেন। তো সেই ফিল্ডটাকে তৈরি করতে হবে। লেভেল প্লেইং আমরা যেটা বলছি সেটা আমরা চাই, সেটা এখনো তৈরি হয়নি। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা বলছেন, যে কোনো সমস্যার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 19 জন সরকারি রিটার্নিং অফিসার আছেন, ওনারা কিন্তু মনিটর করছেন। তবে প্রার্থীদের ক্ষেত্রে যদি কোনো অসুবিধা থাকে, কোনো জায়গায় বাধা প্রদান করা হয়, প্রার্থীরা অবশ্যই আমাদেরকে বললে আমরা তাৎক্ষণিক প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণ করব। এদিকে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা শুরু হলেও এখনো মাঠে নামেননি মেয়র প্রার্থীরা। তবে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা পুরো দমে জনসংযোগে ব্যস্ত। সকালে ঢাকা দক্ষিণের বংশাল এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। এ সময় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করায় বিএনপিকে স্বাগত জানান তিনি। বিএনপি প্রার্থী এসেছে, আমরা অত্যন্ত আনন্দিত। আনন্দের জায়গাটুকু এ কারণে যে একটা অসুস্থ রাজনৈতিক প্রক্রিয়া থেকে তারা আলটিমেটলি বের হতে পেরেছে। আমরা সবাই মিলে একটা উৎসব মুখর পরিবেশে চমৎকার একটা নির্বাচন এই শহরের মানুষকে উপহার দিব, সেটাই আমাদের প্রধান লক্ষ্য হবে। আর কল্যাণপুর ও গাবতলী এলাকায় জনসংযোগ করেন ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। সবাই খুব উৎসাহ নিয়ে ইলেকশন করছে। অনেকেই এখনো যাদের প্রার্থিতা এখনো চূড়ান্ত হয়নি চেষ্টা করছেন তার প্রার্থিতা চূড়ান্ত করার জন্য। সেগুলো দেখেও মানুষ খুব উৎসাহিত হচ্ছে যেন সবাই ইলেকশন করতে পারেন। সুতরাং এক ধরনের ভালো ইলেকশন হবে বলে আমরা আশা করছি। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী সংকট হলে বিএনপি সমর্থন চেয়েছেন মাহিবি চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন এই প্রার্থী। শুধু স্বপ্ন দেখে লাভ নেই। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। পূরণ করবার জন্য চট্টগ্রামে শুরু হয়েছে সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। সকালে হযরত শাহ আমানত মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন। এ সময় তার সঙ্গে উত্তর জেলা, দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাজার এলাকার আশপাশে প্রচারণা শেষ করে তিনি চাকতা এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এছাড়া বকশিবের টেরিবাজার ও খাতুনগঞ্জেও গণসংযোগ করেন তিনি। এ সময় প্রচারণায় আজম নাসির চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা সহ নানা সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন।
আমি কথা কম বলতে চাই, কাজের মাধ্যমে সেটার আমি প্রায় সাক্ষ্য রাখতে চাই। কেন্দ্রভিত্তিক নাগরিক কমিটি আছে, বুথভিত্তিক কমিটি আছে এবং সেই কমিটিগুলো সম্মানিত ভোটারদের কাছে সরাসরি যাবেন। প্রতীক এখনো আমরা বরাদ্দ পাইনি, 10 তারিখ প্রতীক পাবো এবং তারপর থেকে প্রতীক পাওয়ার পরেই আমরা আমাদের 11 তারিখ থেকে আমরা ফুল সুইং আমরা আমাদের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করব। সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন সবাই যত বেশি সংখ্যক আমরা সারাদিনই আচরণবিধি মেনেই আমাদের যাবতীয় কার্যক্রমে নির্বাচনী কার্যক্রমে আমরা অংশগ্রহণ করব। এদিকে বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলমের পক্ষে নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী গণসংযোগ করেছেন। এ সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। বিকেলে মেয়র প্রার্থী এম মঞ্জুর আলমের পক্ষে গণসংযোগ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে দলীয় কর্মীদের নিয়ে নগরীর বাংলা বাজার ঘাট এলাকা থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী স্থানীয় ভোটারদের কাছে মঞ্জুর আলমের পক্ষে সমর্থন চান। নির্বাচন কমিশনের ভূমিকা আজকে প্রশ্নবিদ্ধ হয়েছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে চট্টগ্রামে 3 মন্ত্রীর রুদ্ধদ্বার যে সভা হয়েছে সেটা প্রমাণিত হওয়ার পরও আজকে নির্বাচন কমিশন সম্পূর্ণ নির্বিকার, এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত তারা দিচ্ছে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীরা 7টির বেশি নির্বাচনী ক্যাম্প এবং 14টির বেশি মাইক ব্যবহার করতে পারবেন না। এমনকি ভোটারদের মাঝে ভোটার স্লিপ বিতরণের উপরও বিধিনিষেধ থাকছে। এসব নির্দেশনা সহ চূড়ান্ত নির্বাচনী আচরণবিধি জানিয়ে দিয়ে তা মেনে চলার জন্য মেয়র প্রার্থীদের সতর্ক করেছেন রিটার্নিং কর্মকর্তা। অপরদিকে প্রথম থেকেই আচরণবিধি মেনে চলার ব্যাপারে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের প্রতি নির্বাচন কমিশন কঠোর অবস্থান নেয় কিছুটা স্বস্তিতে অন্যান্য প্রার্থীরা। আরও জানাচ্ছেন কমল দে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী মেয়র প্রার্থীরা একটি মূল ক্যাম্প ছাড়া প্রতিটি থানা এলাকায় একটি করে নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি থানা রয়েছে 16টি, কিন্তু মঙ্গলবার আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথম দিন প্রার্থীদের জানিয়ে দেওয়া চূড়ান্ত বিধিমালা মতে মেয়র প্রার্থীরা শুধুমাত্র কোতোয়ালি, ডবলমুরিং, বন্দর, পাঁচলাইশ, চাঁদগাঁও এবং পাহাড়তলী থানা এলাকায় নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবে। কারণ সিএমপির 16টি থানা হলো নির্বাচন কমিশনের প্রশাসনিক থানা, এ 6টি। একই সাথে মাইক ব্যবহার এবং পোস্টার লাগানোর ব্যাপারে থাকছে সুনির্দিষ্ট নীতিমালা। 14টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য 14টি মাইক ব্যবহার করতে পারবেন। আর উনি নিজে শুধুমাত্র যখন পথসভা বা ঘরোয়া সভা করবেন সেখানে হ্যান্ড মাইক শুধু ইউজ করতে পারবেন। আর ক্যাম্প করার ক্ষেত্রে প্রতি থানায় একটি ক্যাম্প থাকবে মেয়র প্রার্থীগণের, আর ওনার প্রধান একটা নির্বাচনী অফিস থাকবে। এদিকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার ব্যাপারে শুরু থেকে কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী ছাড়াও কাউন্সিলর পদে 27 জনকে শোকজ এবং সতর্ক করেছে রিটার্নিং অফিসার। যেহেতু প্রথমবারের মতো ঘটনাটি ঘটিয়েছেন সেই জন্য আমরা ওনাদের ব্যাখ্যাটি গ্রহণ করে ওনাদেরকে ভবিষ্যতের জন্য সাবধান করে দিয়েছি, এবং যদি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের এই কঠোর অবস্থানের কারণে কিছুটা স্বস্তিতে রয়েছেন অন্যান্য মেয়র প্রার্থী এবং নির্বাচন পর্যবেক্ষকরা। কিছু প্রার্থী যে আইন কানুনকে না মেনে, যে আইনের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে যেভাবে তারা কাজকর্ম করার জন্য অপচেষ্টা চালাচ্ছে, এই ব্যাপারে সরকারকে এবং নির্বাচন কমিশন বলবো কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য। নির্বাচন কমিশন এই পর্যন্ত যে হেভিওয়েট প্রার্থীদের ব্যাপারে যে মন্ত্রী মিনিস্টাররা যে পদক্ষেপ নিচ্ছে বা বক্তব্য রাখছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, এতে আমরা আনন্দিত। মানুষের মধ্যে যারা হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত সেই প্রার্থীদেরকে আচরণ বিধির ব্যাপারে অ্যাকশন নিচ্ছে, নোটিশ দিচ্ছে, এমনকি চূড়ান্ত নোটিশ পর্যন্ত দিচ্ছে, কোথাও কোথাও জরিমানা করা হচ্ছে। এটি নিঃসন্দেহে ইতিবাচক। আগামী 28 এপ্রিল অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে 12 জন, সংরক্ষিত কাউন্সিলর পদে 62 জন এবং সাধারণ কাউন্সিলর পদে 265 জন প্রার্থী লড়ছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময়ে আরো থাকছে। হবিগঞ্জে ট্রাক্টর চাপায় এক শিশুসহ ইজি বাইকের 4 যাত্রী নিহত, চট্টগ্রামে নিহত 1। অসুস্থ হলে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা বন্ধ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করতে সরকারি এবং বেসরকারিভাবে আরও মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ করা হচ্ছে।
সাভারে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী জানান, শিগগিরই আরো 10,000 নার্স নিয়োগ দেওয়া হচ্ছে। 2013 সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতু সিরি নাজিব বিন আব্দুল রাজ্জাক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা যৌথভাবে উদ্বোধন করেছিলেন অত্যাধুনিক এই হাসপাতালটি। পুনরায় হাসপাতাল পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে ঘুরে দেখেন এর চিকিৎসা সুবিধা। এর আগে প্রধানমন্ত্রীর মায়ের নামে নামকরণ করা নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া সরকারের লক্ষ্য। অসুখ বিসুখ হলে সবাই মনে করে এক্ষুনি বিদেশে যেতে হবে, আর এই ব্যাপারটা আমার সাংঘাতিক অনীহা যে কেন বিদেশে যেতে হবে, আমার দেশে কেন আন্তর্জাতিক মানসম্পন্ন হসপিটাল গড়ে উঠবে না। সরকারি এবং বেসরকারি খাতে আরো বেশি মেডিকেল কলেজ যাতে গড়ে ওঠে সে ব্যাপারেও আমরা যথেষ্ট পদক্ষেপ নিয়েছি। আমরা চাই যে আমাদের দেশে আরো আন্তর্জাতিক মানসম্পন্ন হসপিটাল গড়ে উঠুক, মানুষ সেবা পাক, এবং আমি এটা ঘোষণা দিতে পারি আজ থেকে আমার যত চিকিৎসার জন্য যা লাগবে আমি এই হাসপাতালে এসে চিকিৎসা নেব। নার্সিংকে মহৎ পেশা হিসেবে উল্লেখ করেন শেখ হাসিনা। নতুন প্রজন্মকে আহ্বান জানান এই পেশা বেছে নিতে। গ্র্যাজুয়েট নার্স তৈরি করা, পাশাপাশি একেবারে বিদেশে ট্রেনিং দেওয়ানো, মাস্টার্স করবে, পিএইচডি করে আসবে, সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিচ্ছি। কারণ এর যে একটা গুরুত্ব আছে, এটার যে অত্যন্ত প্রয়োজন, সেই প্রয়োজনীয়তাটাকেই আমি গুরুত্ব দিয়েছি। আমাদের দেশে ডাক্তার এবং নার্স উভয়েরই চাহিদা রয়েছে। আমরা ইতিমধ্যে নিয়োগ দিয়েছি এবং আরো 10,000 নার্স আমরা নিয়োগ দেব সিদ্ধান্ত নিয়েছে এবং পদ সৃষ্টি করছে। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে গাজীপুরের কলকারখানা এবং পোশাক শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত করতে 6 একর জমির উপর নির্মাণ করা হয় 250 শয্যার এই হাসপাতালটি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। হবিগঞ্জে ট্রাক্টর চাপায় এক শিশু সহ 4 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো 5 জন। সকাল 8:30টার দিকে হবিগঞ্জ নবীগঞ্জ সড়কের উমেদনগর এলাকায় ঘটে এ দুর্ঘটনা। পুলিশ ও স্থানীয়রা জানায়, বালু ভর্তি একটি ট্রাক্টর একটি ইজি বাইককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ইজি বাইকের এক যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান আরো 3 জন। দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। ট্রাক্টরটি আটক করেছে পুলিশ। এদিকে চট্টগ্রামের বাকলিয়ায় সকালে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত এবং আরো 4 জন আহত হয়েছেন। গত সন্ধ্যার কালবৈশাখী ঝড়ে দোহারে 1 জন মারা গেছেন। বিধ্বস্ত হয়েছে 3 শতাধিক ঘরবাড়ি। চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সন্ধ্যায় ঢাকার দোহার উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখীর তাণ্ডব চলে ঘণ্টাব্যাপী। এতে উপজেলার জয়পাড়া, বিলাসপুর, ইউসুফপুর ও মাহমুদপুর সহ বেশ কয়েকটি এলাকায় 3 শতাধিক কাঁচা ও আধা পাকা ঘর লণ্ডভণ্ড হয়ে যায়। এ সময় আউলিয়াবাদ এলাকায় গাছ চাপা পড়ে রুম্পা নামে এক কিশোরী মারা যায়। এছাড়া বেশিরভাগ এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে চাঁপাইনবাবগঞ্জ গতকাল সন্ধ্যার ঝড়ে সদর ও শিবগঞ্জ উপজেলার বেশিরভাগ বাগানের আমের মুকুল ঝরে পড়েছে। এ সময় শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আর বেশিরভাগ কাঁচা ঘর বিধ্বস্ত হবার পাশাপাশি বেশ কয়েকটি এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে কুষ্টিয়ায় গত দুদিনের কালবৈশাখী ঝড়ে গৃহহীন হয়ে পড়া পরিবারগুলো বসবাস করছে খোলা আকাশের নিচে। গতকাল রাত 11টা থেকে ভোর পর্যন্ত জেলার 3টি উপজেলায় দফায় দফায় দমকা হাওয়া সহ প্রচুর বৃষ্টি হয়। এতে বিপর্যস্ত হয়ে পড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া পরিবারগুলো। কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত ঘরগুলো মেরামত করার আগেই আবারও বৃষ্টি হয়, চরম বিপাকে পড়েন তারা। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। গত রাত্রে যে কষ্ট করে বসেছিলাম ঝড় বৃষ্টির ভিতরে, মানে কোনো খাওয়া না, রান্না বাড়া না, বিদ্যুৎও নাই, আমার খাওয়া দাওয়া নাই, আমরা খুব নিঃসহায় গেছি। ঘর দোর ভেঙে চুরি গেছে, কোনো সরকারি সাহায্য পাইনি আমরা, কোনো সরকারি লোকজন আসেনি এ পর্যন্ত। ইতিমধ্যে আমি সরকারের ত্রাণ ভান্ডার থেকে 100 মেট্রিক টন চাউল আমরা দিয়েছি, জিয়ার চাউল, এবং 7 লক্ষ টাকার মতো আমরা বিতরণ করেছি। আরও আমাদের 5 লাইনে রয়েছে। আশুলিয়ায় ভয়াবহ আগুনে শ্রমিক কলোনির 26টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুরে নিশ্চিতপুরের শ্রমিক কলোনির একটি ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই কলোনির 26টি ঘরের সবগুলো পুড়ে ছাই হয়ে যায়। মোটামুটি মাল সামানা ছিল 50,000 টাকা, হ্যাঁ, তারপর চালের বস্তা ছিল, আরো বহুত কিছু ছিল, একটা সংসারে যা লাগে। আমরা গাড়ি পাম নিয়ে রওনা দিয়ে রাস্তায় আমাদের পাই পেয়ে চলে আসি। আমরা তাৎক্ষণিকভাবে আগুনটা কর্ডন করার সাথে সাথে আগুনটা নিয়ন্ত্রণে আসে। কুষ্টিয়ায় পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। আর এই ঘটনায় দৌলতপুর উপজেলার কালিদাসপুর গ্রামে চলছে স্বজনদের মাতম। পুলিশ ও স্বজনরা জানায় দুপুরে রফিকুল ইসলামের 5 বছরের ছেলে জিনিয়াস এবং তার 4 বছর বয়সী ভাতিজি লামিয়া বাড়ির একটি পুকুরের পাশে খেলছিল। এরপর তাদের সারা শব্দ না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন বিকেল 4টার দিকে ওই পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে। কিশোরগঞ্জে 2টি মামলায় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার 2 নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহবুবুল ইসলাম এই আদেশ দেন। মামলার বিবরণীতে বলা হয় 2010 সালের 17 জুলাই র্যাবের একটি দল ভৈরব থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ উলফার সামরিক শাখার নেতা রঞ্জন চৌধুরী ও তার সহযোগী প্রদীপকে আটক করে। পরে ভৈরব থানায় সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে দায়ের করা 4টি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। দীর্ঘ শুনানি শেষে দুপুরে অস্ত্র ও সন্ত্রাস দমন মামলায় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা করেন আদালত। এদিকে বিস্ফোরক আইনের আরও একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গোপালগঞ্জে ক্যারাম খেলাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে 19 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 25 জন। সকাল 9:45টার দিকে টুঙ্গিপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় গতকাল বিকেলে উপজেলার আজিম বাজারে ক্যারাম খেলাকে কেন্দ্র করে গিমাডাঙ্গার লিটন ও গজারিয়া গ্রামের হেলালের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে সকালে 2 গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের গুলিবিদ্ধ 19 জন সহ আহত 25 জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। যশোরে ওয়াকফ স্টেটের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালামের নেতৃত্বে দুপুরে শহরের HM রোডে এ উচ্ছেদ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় MA বকুল ওয়াকফ স্টেটের 16% জমি দখল করে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করা হয়। অভিযানে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। হাইকোর্ট আমাদের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার এবং কোতোয়ালি থানার ওসি সাহেবকে যেটা উচ্ছেদ করে হাইকোর্টে আমাদেরকে প্রতিবেদন দেওয়ার জন্য। তো সেটার প্রেক্ষিতে আমরা জায়গাটা উচ্ছেদ করতে আসছি। এই জায়গার পরিমাণ হচ্ছে 16 শতক জায়গা। গাইবান্ধায় গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে 4 শিবির কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ জানায় গত 5 এপ্রিল রাতে নাশকতা রোধে গাইবান্ধা পলাশবাড়ি সড়কে টহলরত অবস্থায় গ্রাম পুলিশ রবিলাল দাসকে পিটিয়ে আহত করে 4 শিবির কর্মী। এ সময় তার চিৎকারে সহকর্মীরা এগিয়ে এলে পালিয়ে যায় তারা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। গত 6 এপ্রিল এই ঘটনায় রবিলাল দাস বাদী হয়ে পলাশবাড়ি থানায় ফয়সাল ও রবিউল সহ 4 শিবির কর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করেন। তো ঘটনা সংক্রান্ত আমরা যেটা জেনেছি যে শিবির এবং বিএনপির কয়েকজন সমর্থক তারপর হামলা করে। আমরা এই ঘটনার সঙ্গে একটি মামলা রেকর্ড হয়েছে। আমরা আসামিদের আইডেন্টিফাই করতে পেরেছি। এদের গ্রেপ্তারের অভিযান আমাদের অব্যাহত আছে। পরিবেশ দূষণ বন্ধ না হলেও মামলা শুরু হয়ে পড়ছে পরিবেশ আদালত। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, শুধু জরিমানার মধ্যে সীমাবদ্ধ থাকায় গত 3 বছরে আদালতে কোনো মামলা দায়ের করেনি পরিবেশ অধিদপ্তর। তবে পরিবেশ আইনজীবী সমিতির দাবি, রাজনৈতিক প্রভাবশালীরা পরিবেশ দূষণের সাথে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। পরিবেশ রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণে সরকারের সদিচ্ছার প্রয়োজন বলেও মনে করে সংস্থাটি। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। এভাবে প্রতিদিন এই কলকারখানার বিষাক্ত পদার্থ ও বর্জ্য দিয়ে দূষিত হচ্ছে রাজধানীর পরিবেশ। ময়লা আবর্জনার এই অব্যবস্থাপনা ক্রমাগত যেন পরিবেশ দূষণের মহোৎসবে পরিণত হচ্ছে। ময়লা আবর্জনা নামতাছে, যে দেন না যে নামতাছে, এই পানি নাই ধরেন দূষিত হইতেছে পানি। এই জন্য নদীর মধ্যে মাছ নাই, কিছু নাই। পচা পানি এই যে হাত ধরতে ধরতে খাত যায়,
গোসল করুন কেমনে, পানি দেখলে মায়া লাগে, আর এই পানি দেখলে জিদ উঠে। খাল ভরাট ও নদী দূষণের ফলে হুমকির মুখে পড়েছে ঢাকার পরিবেশ। এর জন্য রাজনৈতিক প্রভাবশালীদের দায়ী করলেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক। রাজনৈতিকভাবে মারাত্মক প্রভাবশালীরা পরিবেশ আইন লঙ্ঘন করেন বলে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান না। আইনটা ফলো করে পরিবেশকে যেভাবে সংরক্ষিত করা সম্ভব ছিল, আমরা সেটি সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছি। তিনি মনে করেন পরিবেশ রক্ষায় আদালতের এখতিয়ার স্পষ্ট করার পাশাপাশি জনগণকে সরাসরি মামলা করার অধিকার দেওয়া প্রয়োজন। আইনে বলে দেওয়া আছে আপনি মামলা করতে পারবেন, তবে সরাসরি না, ডিজির মাধ্যমে যে করতে হবে। যদি এটাকে উচ্চ আদালতে আনা হয়, এর এখতিয়ার স্পষ্ট করে দিতে হবে। 2002 সালে গঠিত হয় পরিবেশ আদালত। 2010 সালে আইন সংশোধনের ফলে শুধু পরিবেশ অধিদপ্তরেই আদালতে মামলা দায়ের করতে পারে। গত 12 বছরে মামলা হয়েছে মোট 467টি। এর মধ্যে 375টি নিষ্পত্তি হয়ে বর্তমানে বিচারাধীন আছে 92টি মামলা। পরিবেশ আদালতে নিয়োজিত রাষ্ট্রপক্ষের আইনজীবী মনে করেন দ্রুত নিষ্পত্তির জন্য পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশকেও এই ধরনের মামলা তদন্তের এখতিয়ার দেওয়া প্রয়োজন। যদি সরকার অধিক সংখ্যক তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেন কিংবা থানাকে তদন্ত করার নির্দেশ দেন, সেই ক্ষেত্রে এটা জটিলতা নিরসন হতে পারে। যে হারে শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রি গড়ে তুলছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব মহল, তাদের প্রতি ওইভাবে আইন প্রয়োগ অনেক ক্ষেত্রেই করা সম্ভব হচ্ছে না। পরিবেশ সংরক্ষণ আইনে সর্বোচ্চ সাজা 3 কোটি টাকা অর্থদণ্ড ও 10 বছরের সশ্রম কারাদণ্ড। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কামারুজ্জামানের রিভিউয়ের রায়ের কপি প্রধান বিচারপতি সহ 4 বিচারপতি শোয়ের পর ট্রাইব্যুনাল থেকে কারাগারে পৌঁছেছে। জিজ্ঞাসা করা হবে প্রাণ ভিক্ষা বিষয়ে। ঢাকা চট্টগ্রামে চলছে নির্বাচনী প্রচারণা। বন্দরনগরীতে দিনভর ভোটারদের দ্বারে দ্বারে আজম ও নাসির, এম মঞ্জুর আলমের পক্ষে আমির খসরুর গণসংযোগ। স্বাস্থ্য খাতে জনবল সৃষ্টি করছে সরকার, বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান। গাজীপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল নার্সিং কলেজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কালবৈশাখী ঝড়ে ঢাকার দোহারে একজনের মৃত্যু, 3 শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড। চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ধানের ক্ষেত আর আমের মুকুলের ব্যাপক ক্ষতি। এবং পরিবেশ দূষণের শাস্তি শুধু জরিমানায় সীমাবদ্ধ, মামলা করে না সংশ্লিষ্ট অধিদপ্তর। প্রভাবশালীদের জড়িত থাকার অভিযোগ, আইনে পরিবর্তন আনার তাগিদ। ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SBN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।